তেভাগা আন্দোলনের এক নেত্রী ইলা মিত্রের নাম শোনেনি এমন বাঙালি হয়তো খুব কমই আছে, যিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ভোগ করেছিলেন এক অমানসিক নির্যাতন। তবুও থেমে যায়নি তার আদর্শের লড়াই। জীবনের শেষ দিনটি পর্যন্ত সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন এই সংগ্রামী নারী। শত অত্যাচার নীরবে সহ্য করে গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন এই ইলা মিত্র। সেদিন বাংলাদেশে সারাদিন ঘোরাঘুরির পর অত্যন্ত ক্লান্ত দেহ নিয়ে যখন আর পেরে উঠছিলাম না, ঠিক তখনই আমার ভ্রমণসঙ্গী আনোয়ার সাহেব বললেন, এবার আমরা রওনা দেব ইলা মিত্রের স্মৃতি সংগ্রহশালা দেখতে। নতুন উদ্যমে আবার আমাদের যাত্রা শুরু হলো। গোদাগাড়ির গোল চত্বর থেকে একটা সিএনজি ধরে আমরা পৌঁছে গেলাম আমনুরা রেল স্টেশনের কাছে। সেখান থেকে ইসলামিক ফাউন্ডেশনের নাচল উপজেলার শিক্ষক লিয়াকত আলী ও স্টাফ আশাউদ্দিনের মোটরসাইকেল চেপে আমিও আনোয়ার সাহেব এগিয়ে চললাম নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের রাউতারা গ্রামে অবস্থিত ইলা মিত্রের স্মৃতি সংগ্রহশালা দেখতে। চলার পথেই সূর্য প্রায় অস্তমিত, লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সূর্য আর দেখা যাচ্ছিল না, কিন্তু তার রক্তিম আভা যেন মনে করিয়ে দিচ্ছিল সেই সংগ্রামী ইলা মিত্রের কথা। তিনি আর নেই, কিন্তু তার স্মৃতি যেন সেই রক্তিম আভার মতো ছড়িয়ে আছে মানুষের মধ্যে। লাল আকাশ জানিয়ে দিল এবার আমাদের বিশ্রাম নিতে হবে, কিন্তু মনের কোণে অধীর আগ্রহ যেন বারবার আমায় টেনে নিয়ে যাচ্ছিল অজানা ইতিহাসের সন্ধানে। সেদিন আনোয়ার সাহেবকে দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ তার আন্তরিকতা ছাড়াও নিজের সমস্ত কাজ বাদ দিয়ে যেভাবে টানা 3 দিন আমার ছায়াসঙ্গী হয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছিলেন, তা সত্যি প্রশংসার দাবি রাখে। একটার পর একটা গ্রাম পার করে নির্জন মেঠো রাস্তা দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম। অবশেষে প্রায় 9 কিলোমিটার রাস্তা বাইকে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম মাঠের মাঝখানে একটি মাটির বাড়ি। বুঝতে পারলাম আমরা চলে এসেছি ইলা মিত্রের সংগ্রহশালার কাছে। রাত্রি হয়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় যে কেয়ারটেকার ছিলেন তিনি কোনো মতেই সেই স্মৃতি সংগ্রহশালা আমাদের দেখাতে চাইলেন না। তিনি তার অপারগতা প্রকাশ করলেন। অবশেষে অনেক অনুনয় বিনয় করে এবং স্থানীয় যে সমস্ত মানুষ সেখানে ছিলেন তাদের অনুরোধে কেয়ারটেকার রাজি হলেন সংগ্রহশালাটি খুলে দিতে। অন্ধকারের বুক চিরে আমিও আনোয়ার সাহেব এবং আমাদের সঙ্গী সাথী আমরা এগিয়ে গেলাম ইলা মিত্রের সংগ্রহশালার দিকে। ধর্ষণ কিচ্ছু বাদ রাখেনি। গ্রহণ করে তিনি আবেদন করতে ধর্ষিত হয়েছিলেন, যৌনাঙ্গের ডিম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি অত্যাচার হয়েছিল ওনার প্রতি। অন্ধকারের বুক চিরে যখন ইলা মিত্রের ছবির সামনে এসে দাঁড়ালাম, তখন বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এক মুহূর্তে যেন ফিরে চলে গেলাম ইতিহাসের সেই সময়ের পাতায়। প্রাচীন কাল থেকেই উপমহাদেশের প্রতিটি অঞ্চলে সমৃদ্ধির পেছনে আছে কৃষকদের অবদান। কৃষকদের অবদান থাকলেও তাদের সমৃদ্ধি সেভাবে কখনো হয়নি। উল্টে যুগ যুগ ধরে সবচেয়ে বেশি নিপীড়ন ও শোষণের শিকার হয়েছেন তারা। বছরের পর বছর এভাবে শোষণ ও নিপীড়নে একসময় শোষিত বর্গচাষীরা আন্দোলনের ডাক দেয়। ভূমিহীন কৃষকদের দাবি ছিল উৎপাদিত ফসলের 3 ভাগের 1 ভাগ পাবেন জমির মালিক আর 2 ভাগ পাবেন কৃষক। 3 ভাগের 1 ভাগ অর্থাৎ তেভাগা, এই থেকেই আন্দোলনের নাম হয় তেভাগা আন্দোলন। মূলত সেটি ছিল শ্রেণীহীন সমাজের প্রতিষ্ঠার বিপ্লব। 1936 সালে সোচ্চার কৃষকদের নিয়ে সংগঠিত হয় নিখিল ভারত কৃষক সভা। তাদের নীতি ছিল লাঙল যার জমিদার। বাংলার ভূমি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে 1940 সালে ফজলুল হকের মন্ত্রিসভার প্রস্তাব করে ফ্লাউড কমিশন। জমিদার প্রথার উচ্ছেদ, কৃষকদের জমির মালিকানা দেওয়া এবং বর্গা চাষের ক্ষেত্রে উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ মালিকানা চাষিদের দিতে সুপারিশ করে সেই কমিশন।
1946 সালে বাংলার প্রাদেশিক কৃষক সভা ও কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সূচনা হয় তাদের ন্যায্য হিসাব বুঝে নেওয়ার তেভাগা আন্দোলন। স্থানীয়ভাবে এলাকার শাসনের জন্য গঠন করা হয় তেভাগা কমিটি। সাম্প্রদায়িক বিদ্বেষ এড়িয়ে এই আন্দোলনে সমান ভাগে অংশ নিয়েছিলেন হিন্দু মুসলমান সকলেই। নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল তেভাগা আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ, অজিত বোস, বিষ্ণু চট্টোপাধ্যায়, কাঁসারি হালদার, সুশীল সেন, নূরজালাল, গণেশ দাস, কৃষ্ণ বিনোদ রায়, রূপনারায়ণ রায়, ডক্টর গণেন্দ্রনাথ সরকার, কালী সরকার, শিবরাম মাঝির পাশাপাশি এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন ইলা মিত্র। আসুন বন্ধুরা, এবার আমরা প্রবেশ করি ইলা মিত্রের স্মৃতি সংগ্রহশালায় এবং দেখতে থাকি তাঁর জীবনের অমূল্য সব ছবি ও শুনতে থাকি তাঁর কথা। আর এখানে যে সংগ্রহশালায় যেটা রয়েছে সংগ্রহশালা, সেটা পুরোটাই মাটির তৈরি দোতলা একটা বাড়ি। আর এখানে আপনারা দেখলেন ইলা মিত্রের ছবি খুব সুন্দরভাবে এখানে আছে। আসুন আমরা ঘুরে দেখি সংগ্রহশালা এবং তার সাথে শুনতে থাকি, জানতে থাকি এই আন্দোলনের ইতিহাস। যশোরের বাগুটিয়া গ্রামে আদি নিবাস হলেও চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে তাঁর নাম। 1925 খ্রিস্টাব্দের 18 অক্টোবর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ইলা মিত্র। তাঁর বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন বেঙ্গলের ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, মা মনোরমা সেন ছিলেন গৃহিণী। শৈশবকাল গ্রামে কাটানোর পর বাবার চাকরির সুবাদে তিনি চলে আসেন কলকাতায় এবং সেখানেই তাকে স্কুলে ভর্তি করা হয়। 1945 সালে বেথুন কলেজ থেকে তিনি বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এই সময় থেকে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন। 1943 সালে তিনি কলকাতা মহিলা সমিতির সদস্যপদও লাভ করেন। রাওয়াল বিল বা হিন্দু কোড বিলের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 20 বছর বয়সে 1945 সালে বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার রামচন্দ্রপুরের জমিদার বাড়ির ছেলে রবীন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিয়ে হয় ইলা মিত্রের। 1945 সালে ব্রিটিশ শাসনের শেষ দিকে ইলা মিত্র ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্বশুরবাড়িতে। স্বামী রমেন্দ্র মিত্র ও তার বন্ধু আলতাব মিয়া শুরু করেন একটি বিদ্যালয়। জমিদার বাড়ির অদূরে কৃষ্ণ গোবিন্দপুর স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন। এই স্কুলকে কেন্দ্র করেই শুরু হয় তাঁর সংগ্রামী জীবন। এই সময় থেকেই তিনি মিশে যান কৃষক মজুরদের সঙ্গে। 1942 সালে যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কৃষকদের উপর শোষণের মাত্রাও ক্রমশ বেড়ে চলে। কৃষকরা শুরু করে 3 ভাগের 2 ভাগ ফসলের জন্য আন্দোলন। নাচলের কৃষকরা ছিলেন এই আন্দোলনের পুরোভাগে। আন্দোলনের সামনের সারিতে ছিল সাঁওতালরা। 1946 থেকে 1953 সাল পর্যন্ত এই আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র। ভারত পাকিস্তান বিভক্তির পরেও আন্দোলন চলতে থাকে। সেই সময় বর্তমান বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। সরকারের দমনপীড়ন নীতির কারণে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতারা আত্মগোপন করেন। ইলা মিত্র ও তার স্বামী রমেন্দ্র মিত্র নাচলের চণ্ডীপুর গ্রামে আত্মগোপন করেন। 1950 সালের 5ই জানুয়ারি পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরেই তৎকালীন পাকিস্তান সরকার নাচলে প্রায় 2000 সেনা প্রেরণ করেন। শুরু হয় মারধর ও হত্যালীলা। সেনারা গুলি করে শতাধিক ব্যক্তিকে হত্যা করে এবং জ্বালিয়ে দেয় 12টি গ্রামের কয়েকশো বাড়িঘর। এদের বেশিরভাগই ছিল সাঁওতাল অধিবাসী। পাকিস্তানি সৈন্য এবং পুলিশের অত্যাচারে প্রতিটি পরিবারের সকল সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইলা মিত্র সাঁওতালদের পোশাক পরে পালিয়ে যান। পোশাক পরিবর্তন করলেও ভাষাগত কারণে গোয়েন্দা পুলিশের হাতে ইলা মিত্র তাঁর 100 অনুসারী সহ গ্রেপ্তার হন রহনপুর থেকে। 7ই জানুয়ারি 1950 সালে রহনপুরে গ্রেপ্তার হওয়ার পর তাকে নাচল নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে পুলিশ তাকে মারধর করে এবং তার সমস্ত কাপড় চোপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ করে সেলের মধ্যে বন্দি করে রাখে। কোনো খাবারও তাকে দেওয়া হয় না, এক বিন্দু জলও না। তার যৌনাঙ্গের ভিতর গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয় এবং ক্রমাগত তাকে ধর্ষণ করা হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। 21শে জানুয়ারি নবাবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানকার জেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ইলা মিত্রকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেও নির্যাতনের 3য় ধাপ চলে।
মুমূর্ষু অবস্থায় ইলা মিত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর দেখে 1954 সালের 5 এপ্রিল তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের 5 সদস্যের এক কমিটি ইলা মিত্রের অবস্থা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দাখিল করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও কয়েকজন নেতা প্রতিবেদনটি লেখেন। কোনো ধরনের শর্ত ছাড়া যদি ইলা মিত্রকে মুক্তি দেওয়া না হয় তাহলে তাকে আর প্রাণে বাঁচানো যাবে না। ইলা মিত্রকে দেখতে তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত ছাত্রছাত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন ছুটে যায়। শেষ পর্যায়ে তাকে প্যারোলে মুক্তি দিয়ে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভারতে ফেরার পর তিনি আর বাংলাদেশে কখনো ফিরে যাননি। বাংলাদেশে বন্দি জীবনের ভয়াবহ সেই দিনগুলো কখনোই ভুলতে পারেননি ইলা মিত্র। বাংলাদেশে ফিরে গেলে তাকে আবার গ্রেপ্তার করা হবে, এটাই ছিল তার আশঙ্কা। প্রায় 13 বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি 1957 সালে প্রাইভেটে এমএ পরীক্ষা দেন এবং পাশ করেন। 1962 থেকে 1978 সাল পর্যন্ত তিনি মানিকতলা আসন থেকে 4 বার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন। বাংলাদেশে ফিরে না গেলেও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সক্রিয় সহযোগিতা করেন। কর্মজীবনে তিনি কলকাতা সিটি কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপিকা হিসাবে 1989 সালে অবসর নেন। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চায়ও ছিল তার বিশদ ব্যাপ্তি। হিরোশিমার মেয়ে গ্রন্থ অনুবাদের জন্য তিনি সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার পান। ব্রিটিশ শাসন বিরোধী দীর্ঘ সংগ্রামী আন্দোলনের সফল নেতৃত্ব দেওয়ার জন্য ভারত সরকার তাকে তাম্রপত্র অ্যাওয়ার্ড প্রদান করে। 77 বছর বয়সে 2002 সালের 13 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এটাই ছিল ইলা মিত্রের মন্দির, আর মন্দিরের গায়েই তার যে জীবনী, সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরা হয়েছে। যদি তার জীবনী সম্পর্কে কেউ না জানেন, একদম সম্পূর্ণভাবে তার একটা সম্যক ধারণা তৈরি হবে। এই মন্দির গায়ে যে সুন্দরভাবে পাথরে খোদাই করে তার জীবনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ভ্রমণের একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি। ঘুরতে ঘুরতে সেই সকাল থেকে রাত হয়ে গেছে, এখনও ফিরতে পারিনি। এখনও মনে হচ্ছে অনেক কিছু বাকি রয়ে গেছে। হয়তো এবারের মতো এখানেই আমাকে শেষ করতে হবে। তাও শেষ মুহূর্তে অন্ধকারের মধ্যে আজ হাজির হয়েছিলাম ইলা মিত্রের যে সংগ্রহশালা, সেখানে। সত্যি এত কাহিনী জুড়ে আছে এই মানুষটার সাথে। কিভাবে লড়াই করেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, তা শেখার আছে এই মানুষটির কাছ থেকে। যাই হোক, বাংলাদেশ ভ্রমণের শেষ পর্যায়ে এসে ইলা মিত্রের জীবনী নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার সংগ্রহশালা আপনাদের দেখালাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হবে আবার ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে। ভালো থাকবেন সবাই।